সকলকে স্বাগতম আজকের ক্লাসে। আমরা আজকে বেশ কিছুদিন বিরতি করেছি আমাদের ছুটির জন্য। আমরা ঈদের আগে বা বন্ধের আগে আমরা এক্সচেঞ্জ রেট ডিটারমিনেশন নিয়ে আলোচনা করছিলাম, বেশ কয়েকটি ক্লাস নিয়েছি। আজকে আমরা আউটপুট মার্কেটকে ইন্টিগ্রেট করে আউটপুট মার্কেট ইকুইলিব্রিয়ামকে ইন্টিগ্রেট করে এক্সচেঞ্জ রেট কিভাবে নির্ধারিত হয় তার একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। আমরা আগের ক্লাসে দেখার চেষ্টা করেছি যে আউটপুটের পরিবর্তন হলে সেটা এক্সচেঞ্জ রেটের উপর একটা প্রভাব বিস্তার করতে পারে। যেমন আউটপুট বৃদ্ধি পেলে, একটা দেশে জিডিপি বৃদ্ধি পেলে সে দেশের এক্সচেঞ্জ রেট সাধারণত স্ট্রঙ্গার হয়, এটা অ্যাপ্রিশিয়েট করে। তবে সেখানে আউটপুটের পরিবর্তনটাকে আমরা এক্সোজেনাস চেঞ্জ হিসেবে দেখেছি আমরা। তো আমরা আজকে চেষ্টা করব এই আউটপুট মার্কেটটাকে আমরা এন্ডোজেনাস করার চেষ্টা করব। আউটপুটে যদি এন্ডোজেনাসলি ডিটারমাইন্ড হয় অন্যান্য ভেরিয়েবলগুলোর সাথে, এক্সচেঞ্জ রেট এবং আদার ভেরিয়েবলগুলোর সাথে, সেক্ষেত্রে আমরা দেখবো যে এক্সচেঞ্জ রেটের উপর আউটপুটে কিভাবে প্রভাব বিস্তার করে। এখানে আমরা একটা জিনিস দেখবো যে আমরা যে, এবং বিশেষ করে অনেক ক্ষেত্রে দেখা যায় বাস্তব অভিজ্ঞতা থেকে বা এম্পিরিক্যাল এভিডেন্স থেকে আমরা দেখতে পাই যে বিশেষ করে 2009 সালে 2009 যে ফাইন্যান্সিয়াল ক্রাইসিসটা ঘটে ওয়ার্ল্ড ওয়াইড, সেখানে মোটামুটি সব দেশেরই জিডিপি হ্রাস পেয়েছিল, যেটা আমরা রিসেশন বলি, আমরা ওয়ার্ল্ড ওয়াইড রিসেশন বলি বা ফাইন্যান্সিয়াল ক্রাইসিস। তো সেখানে অনেক দেশে জিডিপি হ্রাস পেলেও সেখানে এক্সচেঞ্জ রেটের যে চেঞ্জ, এক্সচেঞ্জ রেটের যে পরিবর্তন, সেটা এক এক দেশে এক এক রকম হয়েছে। যেমন ইউএস ইকোনমিতে দেখা গিয়েছে যে জিডিপি কমার সাথে সাথে বা রিসেশনের সাথে সাথে সেখানে এক্সচেঞ্জ রেটের সেখানে ডেপ্রিসিয়েশন ঘটেছে, এক্সচেঞ্জ রেটের মানটা কমেছে। কিন্তু আবার কানাডার দিকে তাকালে দেখা যাবে যে কানাডায় সেখানেও জিডিপি কমেছে রিসেশনের কারণে, কিন্তু সেখানে এক্সচেঞ্জ রেটের অ্যাপ্রিসিয়েশন হয়েছে, এক্সচেঞ্জ রেটে সেখানে কমেছে, কমা মানে অ্যাপ্রিসিয়েশন হয়, কানাডার ডলারের দাম বৃদ্ধি পাওয়া, এটা ইউএস ডলারের চেয়েও বেশি হয়ে গেছিল এক সময়। তো এই যে কানাডার ডলারের মূল্য বৃদ্ধি পেয়েছে আউটপুট হ্রাস পাওয়া সত্ত্বেও রিসেশনের সময়, আবার ইউএস ডলারের এই এক্সচেঞ্জ রেটটা ডিপ্রিসিয়েশন হয়েছে আউটপুট হ্রাসের সাথে, সেটাকে আমরা কিভাবে ব্যাখ্যা করতে পারি তার একটা ব্যাখ্যা আমরা দাঁড় করানোর চেষ্টা করবো আজকে আলোচনার মাধ্যমে। তো আমরা এটা করার জন্য আমরা আউটপুট মার্কেট যেটা সেটাকে ইন্টিগ্রেট করবো, আমরা এটাকে এন্ডোজেনাইজ করবো। এন্ডোজেনাইজ করে আমরা দেখবো যে আউটপুটের পরিবর্তন এবং এক্সচেঞ্জ রেটের পরিবর্তনটা কিভাবে হয়। আমরা আউটপুটের সাথে এক্সচেঞ্জ রেটের পরিবর্তনটাকে দেখার চেষ্টা করবো। এবং এই যে পরিবর্তনটা আমরা দেখবো, দেখার সাথে সাথে আমরা আগের যে আমরা আলোচনাগুলো করেছি, যেমন আমরা অ্যাসেট মার্কেট ইকুইলিব্রিয়ামকে আমরা সবসময় ধরে রেখেছি যে মানি মার্কেট একটা ইকুইলিব্রিয়াম থাকবে এবং অ্যাসেট মার্কেট বা ফরেন কারেন্সি মার্কেট যেটা বলছি আমরা, সেখানে একটা ইকুইলিব্রিয়াম থাকবে। দুটো ইকুইলিব্রিয়াম টিকে থাকবে, সাথে সাথে আউটপুট মার্কেট ইকুইলিব্রিয়াম থাকবে। এই অবস্থায় আউটপুটের পরিবর্তনটা এক্সচেঞ্জ রেটের উপর কি ধরনের প্রভাব বিস্তার করে সেটা আমরা দেখার চেষ্টা করি। আমরা আসলে মূলত আজকে এখানে আমরা আচ্ছা আমরা বলছিলাম যে আজকে বেশ কয়েকটা বিষয় নিয়ে আমরা আলোচনা করবো। তার মধ্যে একটা হলো এক্সচেঞ্জ রেট এর সাথে explain the role of real exchange rate in determining aggregate demand for a country's output, এটা একটা দিক আমরা দেখার চেষ্টা করবো। আমরা কিভাবে এগ্রিগেট ডিমান্ডটা নির্ধারিত হয় যেখানে আউটপুট মার্কেট ইকুইলিব্রিয়াম থাকে সেটা দেখার চেষ্টা করবো। এক্সচেঞ্জ রেটের সাথে কিভাবে নির্ভর করে, অর্থাৎ এক্সচেঞ্জ রেটের উপর এগ্রিগেট ডিমান্ডটা কিভাবে নির্ভর করে যখন আউটপুট মার্কেটে ইকুইলিব্রিয়াম থাকে, এটা আমরা একটা দিক দেখার চেষ্টা করবো। দুই নম্বর হলো যে ওপেন ইকোনমিতে শর্ট টার্ম ইকুইলিব্রিয়াম ব্যাখ্যা করার চেষ্টা করবো আমরা দুটো মার্কেট ইকুইলিব্রিয়ামের মাধ্যমে। একটা হলো অ্যাসেট মার্কেট ইকুইলিব্রিয়াম, যেটাকে আমরা মানি মার্কেট এবং ফরেন কারেন্সি মার্কেট ইকুইলিব্রিয়ামের মাধ্যমে দেখার চেষ্টা করি। আমরা অ্যাসেট মার্কেট ইকুইলিব্রিয়াম যখন থাকে তখন আউটপুটের সাথে এক্সচেঞ্জ রেটের সম্পর্ক কেমন হয় সেটাকে আমরা দেখার চেষ্টা করবো। আমরা দুটো মার্কেটের ইকুইলিব্রিয়াম এখানে আমরা দেখার চেষ্টা করবো। একটা হচ্ছে অ্যাসেট মার্কেট ইকুইলিব্রিয়াম, যেটাকে আমরা একটা কার্ভ দিয়ে ডেসক্রাইব করবো, যেটাকে আমরা এ কার্ভ বলবো আমরা, দেখবো কিভাবে চেক করা যায়। আর একটা হলো ডি কার্ভ, যেটা হলো আমাদের আউটপুট মার্কেট ইকুইলিব্রিয়াম। এই দুটো মার্কেটকে আমরা একত্রিত করে দেখার চেষ্টা করব যে আউটপুটের পরিবর্তন, যেটা বিভিন্ন সোর্স থেকে আসতে পারে, মনিটারি পলিসি থেকে আসতে পারে কিংবা ফিসক্যাল পলিসি থেকে আসতে পারে। মনিটারি পলিসি এবং ফিসক্যাল পলিসির যে পরিবর্তন সেগুলো কিভাবে অ্যাসেট মার্কেট এবং আউটপুট মার্কেটকে প্রভাবিত করে এবং তার মাধ্যমে এক্সচেঞ্জ রেটে প্রভাবিত হয় শর্ট টার্ম, সেটা আমরা দেখার চেষ্টা করব। আমরা এই কাজটা করার জন্য একটা হচ্ছে আমাদের অ্যাসেট মার্কেট ইকুইলিব্রিয়াম শিডিউল বের করব, আর একটা হচ্ছে যে আউটপুট মার্কেট ইকুইলিব্রিয়াম শিডিউল। দুটো ক্ষেত্রে আমরা দেখানোর চেষ্টা করব যে
এক্সচেঞ্জ রেটের সাথে আউটপুটের সম্পর্কটা কেমন, given these two markets are in equilibrium। এটা অনেকটা আইএসএলএম কার্ভের মতো। তবে আইএসএলএম কার্ভের চেয়ে এটা অনেক বেশি ব্রড। আইএসএলএম এর মধ্যে আমরা সেখানেও আমরা দেখি, আইএস কার্ভের মধ্যে দেখি আমরা বুস্ট মার্কেট ইকুইলিব্রিয়াম, আর এলএম কার্ভের মধ্যে দেখি আমরা মানি মার্কেট ইকুইলিব্রিয়াম। এখানে আরেকটু বিস্তৃত এটা, এখানে আউটপুট মার্কেট ইকুইলিব্রিয়াম আমরা দেখি, এবং আমরা অ্যাসেট মার্কেট ইকুইলিব্রিয়াম দেখি, যেখানে অ্যাসেট মার্কেটের মধ্যে মানি মার্কেট এবং ফরেন কারেন্সি মার্কেট দুটো অন্তর্ভুক্ত থাকে। এবং এই দুটো এখন আমরা ডিরাইভ করব একটা ডিডি শিডিউল। ডিডিটা হলো আমাদের আউটপুট মার্কেট ইকুইলিব্রিয়াম, যেটা এক্সচেঞ্জ রেটের সাথে আউটপুটের বা আউটপুট ডিমান্ডের সম্পর্ক দেখায়। আর একটা হলো অ্যাসেট মার্কেট ইকুইলিব্রিয়াম, যেটা আমাদের এক্সচেঞ্জ রেটের সাথে আউটপুটের সম্পর্ক দেখায়, তবে সেখানে অ্যাসেট মার্কেট ইকুইলিব্রিয়াম থাকে। এটা আমরা এই দিকগুলো আমরা দেখার চেষ্টা করব, এবং কিভাবে মনিটারি পলিসি এবং ফিসক্যাল পলিসি আউটপুট এবং এক্সচেঞ্জ রেটকে প্রভাবিত করে, শর্ট রানে কিভাবে প্রভাবিত করে এবং লং রানে কিভাবে প্রভাবিত করে, এটা আমরা দেখার চেষ্টা করব। এবং এটা আমরা সময় পাই তাহলে আমরা যে এই যে ইকোনমিক পলিসি যেগুলো আছে, ফিসক্যাল পলিসি এবং মনিটারি পলিসি, এগুলো একটা 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 আমরা সেক্টর নিয়ে অনেক সময় খুব চিন্তিত থাকি বা গভর্নমেন্ট চিন্তিত থাকে, সেটা হলো যে ট্রেড ব্যালেন্স, বা এটা অনেক সময় আমরা ব্রডলি বলি কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স। এই যে কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স, সেই কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্সটা কিভাবে প্রভাবিত হয়। কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্সের একটা পার্ট হলো ট্রেড ব্যালেন্স। তো আমরা অনেক সময় ট্রেড ডেফিসিট হয়, আমাদের অনেক সময় ট্রেড সারপ্লাস হয়। ট্রেড ডেফিসিট মানে আমরা যা ইম্পোর্ট করছি তার চেয়ে কম এক্সপোর্ট করছি, এটাকে আমরা ট্রেড ডেফিসিট বলি, কেমন। আর যখন আমরা এক্সপোর্ট বেশি করি ইম্পোর্ট কম করি, সেটাকে বলা হয় ট্রেড সারপ্লাস। তো আমাদের দেশে মোটামুটি ট্রেড ডেফিসিট থাকে সাধারণত। আর কারেন্ট অ্যাকাউন্ট হলো সেটা আরেকটু বিস্তৃত, এই গুডস এন্ড সার্ভিসেস ট্রেডের সাথে, সেখানে আমরা কারেন্ট অ্যাকাউন্ট যে ট্রান্সফার রেমিটেন্স পাঠায় যে ওয়ার্কাররা, সেটা আমরা সেখানে অন্তর্ভুক্ত করি, বা আমাদের এখান থেকে ফরেন ওয়ার্কাররা যে রেমিটেন্স তাদের দেশে নিয়ে যায়, সেটা আমরা সেখানে অন্তর্ভুক্ত করি। এটা হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স। কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্সটা আমাদের বেটার, যেহেতু আমরা প্রচুর ফরেন রেমিটেন্স পাই ওয়ার্কারদের কাছ থেকে। এই যে কারেন্ট অ্যাকাউন্ট, যে কারেন্ট অ্যাকাউন্টের যে ব্যালেন্স, সেটাও ফিসক্যাল পলিসি এবং মনিটারি পলিসির মাধ্যমে প্রভাবিত হয়। কিভাবে প্রভাবিত হয় সেটা আমরা এই মডেলের মাধ্যমে দেখার চেষ্টা করব যদি সময় পাই। আচ্ছা, আমাদের প্রথম কাজ হলো যে দুটো শিডিউল তৈরি করা। একটা হলো ডিমান্ড শিডিউল, আর একটা হলো সাপ্লাই শিডিউল। এক মিনিট বিরতি দিচ্ছি মাঝখানে। ডিমান্ড শিডিউল বা অ্যাসেট মার্কেট ইকুইলিব্রিয়াম শিডিউল এবং আউটপুট মার্কেট ইকুইলিব্রিয়াম শিডিউল। আমরা একটা বলবো এগ্রিগেট ডিমান্ড শিডিউল, যেটাকে আমরা ডি কার্ভ বলি। আমরা এটা বের করার চেষ্টা করব। প্রথমে একটা কার্ভ বের করার চেষ্টা করব, যেটাকে বলা হয় অ্যাসেট মার্কেট ইকুইলিব্রিয়াম শিডিউল, যেটা হলো এ কার্ভ। এটা হলো আমাদের এই ডিডি শিডিউলটা বের করার জন্য, আউটপুট মার্কেট ইকুইলিব্রিয়াম শিডিউলটা বের করার জন্য আমরা ডিমান্ডকে এভাবে ডিফাইন করব যে একটা দেশের যে আউটপুট ডিমান্ড, সেই আউটপুট ডিমান্ডের কয়েকটা সোর্স আছে। একটা হলো কনজাম্পশন ডিমান্ড, ভোগের জন্য যে ডিমান্ডটা করা হয়, যেটা নির্ভর করে আমাদের ডিসপোজেবল ইনকামের উপর। আউটপুট থেকে ট্যাক্স বিয়োগ করে আমরা ডিসপোজেবল ইনকাম পাই। আমরা ওয়াই থেকে টি বিয়োগ করে আমরা ডিসপোজেবল ইনকাম পাই। এই ডিসপোজেবল ইনকামের উপর কনজাম্পশন ডিপেন্ড করে। মানুষের ব্যয়যোগ্য আয় যত বেশি হবে, তার কনজাম্পশন তত বেশি হবে। একটা নির্ভর করে ইনভেস্টমেন্টের উপরে। এটা ফাংশন দিচ্ছি না, তার মানে এটাকে আমরা এক্সোজেনাস ধরছি। জি কর্পোরেট এক্সপেন্ডিচারের উপরে, এটাকে আমরা কোনো ফাংশন দিচ্ছি না, ব্র্যাকেটে কিছু দিচ্ছি না, যার মানে এটা এক্সোজেনাস। একটা হলো কারেন্ট অ্যাকাউন্ট, ট্রেড ব্যালেন্স, এটা আমাদের এবং ট্রেড ব্যালেন্সের সাথে আরো কিছু ইভেন্ট যুক্ত থাকে এখানে। এটা নির্ভর করে কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্সটা এক্সচেঞ্জ রেটের উপর নির্ভর করে। মূলত রিয়েল এক্সচেঞ্জ রেট বলি আমরা এটাকে। এক্সচেঞ্জ রেটকে যদি আমরা প্রাইস দিয়ে গুণ করি, আমাদের ফরেন প্রাইসকে এক্সচেঞ্জ রেট দিয়ে গুণ করলে সেটা ডোমেস্টিক প্রাইস কনভার্ট হয়। ডোমেস্টিক প্রাইস দিয়ে ভাগ করলে একই কারেন্সিতে দুটো প্রাইস ইস্যু হয়। এটাকে বলা হয় রিয়েল এক্সচেঞ্জ রেট। মানে কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্সটা নির্ভর করে রিয়েল এক্সচেঞ্জ রেটের উপরে এবং ডিসপোজেবল ইনকামের উপরে। দুটো বিষয়ের উপর নির্ভর করে।
এটা হলো আমাদের ডিমান্ড। এগ্রিগেট ডিমান্ড depends on disposable income through consumption and through current account deficit or surplus, which depends on real exchange rate. Real exchange, এটা হলো nominal exchange rate, nominal exchange rate, আর এটা হলো real exchange rate. Real exchange rate হলো আমাদের দুটো দেশের যে কমোডিটি আছে সেই কমোডিটি প্রাইস রেশিও expressed in terms of the same currency. আমরা ফরেন প্রাইসকে এক্সচেঞ্জ রেট দিয়ে গুণ করলে এটা ডোমেস্টিক প্রাইস হয়ে যায়, এবং এটাকে আমরা ডোমেস্টিক প্রাইস দিয়ে ভাগ করলে এটাকে বলা হয় রিয়েল এক্সচেঞ্জ রেট বলা হয়। তো রিয়েল এক্সচেঞ্জ রেটের উপর নির্ভর করে, এবং কারেন্ট অ্যাকাউন্টটা এক্সপোর্ট ইম্পোর্টটা বিশেষ করে, এবং ডিসপোজেবল ইনকামের উপর নির্ভর করে। যেমন যদি রিয়েল এক্সচেঞ্জ রেট যদি ডেপ্রিসিয়েশন হয়, অর্থাৎ এটা যদি ডেপ্রিসিয়েশন হয়, এটা যদি বৃদ্ধি পায়, কেমন বৃদ্ধি পেলে ডেপ্রিসিয়েশন হলে বিদেশিদের কাছে আমাদের পণ্য চিপার মনে হবে, তারা তাদের এক ইউনিট পণ্য দিয়ে আমাদের কাছ থেকে বেশি ইউনিট পণ্য নিয়ে যেতে পারবে, ফলে আমাদের এক্সপোর্ট বাড়বে, কারেন্ট অ্যাকাউন্টে উন্নতি ঘটবে। আর যদি আমাদের রিয়েল এস্টেটের অ্যাপ্রিসিয়েশন হয়, অ্যাপ্রিসিয়েশন মানে এই মানটা কমা, রেশিওটা কমা, অ্যাপ্রিসিয়েশন এর অর্থ হচ্ছে আমাদের পণ্য বিদেশিদের কাছে এক্সপেন্সিভ মনে হবে, তাই তারা যদি আমাদের কারেন্সির রিয়েল অ্যাপ্রিসিয়েশন হয় বা রিয়েল এক্সচেঞ্জ রেটের অ্যাপ্রিসিয়েশন হয়, তাহলে আমাদের এক্সপোর্ট কমে যাবে, ইম্পোর্ট বাড়বে, কেমন। তাই কারেন্ট অ্যাকাউন্ট নির্ভর করে রিয়েল এক্সচেঞ্জ রেটের উপরে এবং আমাদের ডিসপোজেবল ইনকাম। যদি আমাদের ইনকাম যদি বৃদ্ধি পায়, তাহলে আমাদের ইম্পোর্ট বাড়বে, এক্সপোর্টের উপর আমরা কোনো প্রভাব হবে না ধরে নিচ্ছি। সুতরাং ডিমান্ডটা নির্ভর করছে কিসের উপর? দুটো বিষয়ের উপরে, একটা ডিসপোজেবল ইনকাম, একটা রিয়েল এক্সচেঞ্জ রেট। আমরা দুটোকে সংক্ষেপে লিখতে পারি যে ডিমান্ড ডিপেন্ডস অন, অর এগ্রিগেট ডিমান্ড ডিপেন্ডস অন ডিসপোজেবল ইনকাম, রিয়েল এক্সচেঞ্জ রেট, এই দুটো বিষয়ের উপর নির্ভর করে, এবং এক্সোজেনাসলি ডিপেন্ড করে আই এবং জি এর উপর ডিপেন্ড করে। আই এবং জি বৃদ্ধি পেলেও আমাদের ডিমান্ডের পরিবর্তন ঘটবে, ইনভেস্টমেন্ট বাড়লো, ডিমান্ড বাড়বে, জি বাড়লো, ডিমান্ড বাড়বে। তো আমাদের এই চারটা প্যারামিটার আছে, প্যারামিটারের উপর নির্ভর করে এগ্রিগেট ডিমান্ড, কেমন। আচ্ছা, এখন আমরা আউটপুট মার্কেটের ইকুইলিব্রিয়াম বের করার চেষ্টা করব, যে এটা হচ্ছে ডিমান্ড, এবং ইকুইলিব্রিয়াম কন্ডিশন হলো, আউটপুট মার্কেট ইকুইলিব্রিয়াম হলো যেখানে আউটপুট সাপ্লাই আমরা ওয়াই দিয়ে লিখছি, আউটপুট সাপ্লাইটা আউটপুট ডিমান্ডের সমান হলে আমরা বলবো যে ডিমান্ড হচ্ছে আমার এই বিষয়গুলোর ফাংশন, রিয়েল এক্সচেঞ্জ রেট বাই জি, আউটপুট সাপ্লাই ইকুয়ালস ডিমান্ড, দুটো সমান হলে আমরা বলি যে ভারসাম্য বা আউটপুট মার্কেটে ভারসাম্য নির্ধারিত হবে। তো এটাকে আমরা দেখাতে পারি কিভাবে ভারসাম্যটা নির্ধারিত হয় আউটপুট মার্কেটে। এটা আমরা নিচে বেশি জায়গা নাই, ছোট করে দেখানোর চেষ্টা করি। এদিকে আমরা দেখাবো আউটপুট, আর এদিকে দেখাবো আমরা এগ্রিগেট ডিমান্ড ডি। তো সাধারণত একটা 45 ডিগ্রি লাইন আছে, আমরা 45 ডিগ্রি লাইনটার উদ্দেশ্য হলো যে দুটো অক্ষকে সমান দূরত্বে স্থাপিত করা। এই দেখা যে কোনো বিন্দু থেকে, এখানে y ইকুয়াল টু d, এখানে একটা বিন্দু নেই আমি, যে ডিসটেন্স, যে ভার্টিক্যাল ডিসটেন্স এবং হরাইজন্টাল ডিসটেন্স সমান হবে, অর্থাৎ এই বিন্দুতে ডিমান্ড যা হবে সাপ্লাই তা হবে। সুতরাং এটা একটা ভারসাম্য, 45 ডিগ্রি লাইন, 45 ডিগ্রি লাইনটা, এটা 45 ডিগ্রি লাইন, এটা একটা ভারসাম্য দেখা। এটা এই যে এগ্রিগেট ডিমান্ড যে ফাংশনটা আছে, এই এগ্রিগেট ফাংশনটা সাধারণত একটু ফ্ল্যাটার হয়। ডিমান্ড ইজ এ ফাংশন অফ these things, এই বিষয়গুলোর ফাংশন y minus t e p star by p i এবং j এর ফাংশন। আমরা এখানে একটা given this parameter there is a equilibrium output y 0 for example, ইকুইলিব্রিয়াম আউটপুট আছে। তো এই ইকুইলিব্রিয়াম আউটপুটটা পরিবর্তন করবে যে কোনো একটা প্যারামিটারে চেঞ্জ হলে, এখান থেকে যে কোনো একটা y minus t e p star p i g যে কোনো একটা পরিবর্তন হলে এই রেখাটা পরিবর্তন করবে, এই রেখাটা শিফট করবে। শুধুমাত্র y পরিবর্তন করলে আমরা এই রেখা বরাবর মুভ করব, আর y ছাড়া যে কোনো বিষয় পরিবর্তন হলে আমরা এই রেখাটা শিফট করব। এটা আমরা ডিমান্ড শিফটিং অফ ডিমান্ড কার্ভ এন্ড মুভমেন্ট অ্যালং দ্য ডিমান্ড কার্ভ হিসেবে
আমরা জেনে থাকি। তো আমরা এখানে বিশেষ করে এই ইটাকে পরিবর্তন করার চেষ্টা করব, এক্সচেঞ্জ রেটটাকে, যেহেতু আমরা এক্সচেঞ্জ রেটের সাথে আউটপুটের সম্পর্ক দেখতে যাচ্ছি। তো ই যদি বৃদ্ধি পায়, ফর এক্সাম্পল ই বাড়া মানে হচ্ছে আমাদের নমিনাল ডেপ্রিসিয়েশন হওয়া, আমাদের কারেন্সির মূল্য নমিনালি কমে যাওয়া। আমরা এক ইউনিট কারেন্সি দিয়ে যতটুকু বিদেশি কারেন্সি পেতাম এখন তার চেয়ে কম কারেন্সি পাবো, এটা হচ্ছে ই বৃদ্ধির অর্থ। তো ই যদি বৃদ্ধি পায়, অর্থাৎ যদি নমিনাল ডেপ্রিসিয়েশন হয়, কেমন নমিনাল ডেপ্রিসিয়েশন হলে সেটা কিন্তু রিয়েল ডেপ্রিসিয়েশন হবে, এটা বাড়লে অটোমেটিক্যালি দুটো রেশিওটা বেড়ে যাবে। রিয়েল ডেপ্রিসিয়েশন হওয়ার অর্থ হচ্ছে বিদেশিরা আমাদের পণ্যকে সস্তা মনে করবে, তারা তাদের এক ইউনিট পণ্য দিয়ে আমাদের কাছ থেকে বেশি ইউনিট পণ্য দিতে পারবে, তাই আমাদের পণ্যের ডিমান্ড বাড়বে। আমাদের পণ্যের ডিমান্ড বাড়লে এই ডিমান্ড কার্ভটা উপরের দিকে শিফট হবে। এখানে একটা আমাদের অনেক কিছু আছে, এখানে আমাদের একটা এক্সচেঞ্জ রেটও আছে, মনে করে জিরো এক্সচেঞ্জ রেট আছে মনে করো, এক্সচেঞ্জ রেট। তো মনে করো এটা E0 থেকে বৃদ্ধি পেয়ে E1 হলো, E1 হলে আমাদের ডিমান্ড কার্ভটা উপরের দিকে শিফট হবে, ডি থেকে ডি প্রাইম হবে, আমাদের আউটপুটটাও ইকুইভ্যালেন্ট আউটপুট ডিমান্ডটাও B থেকে Y0 থেকে Y1 এ উন্নীত হবে। এই যে এক্সচেঞ্জ বৃদ্ধির কারণে ইকুইলিব্রিয়াম আউটপুট বাড়লো, এই ঘটনাটাকে আমরা একটা পৃথক চিত্রে দেখাবো, যেটা আমরা আইসিএলএম কার্ভে বলে থাকি। একদিকে দেখাবো আমরা আউটপুট, একদিকে দেখাবো আমরা এক্সচেঞ্জ রেট। কারণ এখান থেকে আমরা ডান দিকে চিত্র থেকে আমরা দুটো ইনফরমেশন তুলে নিয়ে এই বাম দিকে চিত্র আমরা সেটাকে স্থাপন করব। একটা হচ্ছে এক্সচেঞ্জ রেটের পরিবর্তন, একটা হচ্ছে আউটপুটের পরিবর্তন। আমরা এখানে দেখছি যখন এক্সচেঞ্জ রেট যখন E0 ছিল এক্সচেঞ্জ রেট, তখন আউটপুট হচ্ছে আমাদের Y0, এবং এক্সচেঞ্জ রেট বৃদ্ধি পেয়ে যখন E1 হয়ে গেল, এখানে যখন D প্রাইমে এক্সচেঞ্জ রেটের বৃদ্ধি পেয়ে E1 হয়ে গেল, তখন আমাদের আউটপুটও বৃদ্ধি পেয়ে আমাদের হয়ে গেল Y1 হয়ে গেল। এই যে দুটো পয়েন্ট আমরা পেলাম, দুটো পয়েন্ট যদি আমরা যোগ করে দিই একটা রেখা পাবো, এই রেখাটাকে বলা হবে কি ডি শিডিউল, কি বলা হবে ডি শিডিউল পাওয়া। এই রেখাকে আমরা বের করার চেষ্টা করছিলাম, এখানে ডিমান্ড শিডিউল আর ডি শিডিউলটা দেখায় আউটপুট মার্কেট ইকুইলিব্রিয়াম, আমাদের এক্সচেঞ্জ রেটের সাথে আউটপুটের সম্পর্ক দেখাবে এই ডি শিডিউলটা। আউটপুট পরিবর্তন হলে এক্সচেঞ্জ রেটে কিভাবে পরিবর্তন হবে, where the output market is in equilibrium, যেখানে আউটপুট মার্কেটটা ভারসাম্যে থাকবে। এটা একটা শিডিউল। দুই নম্বর যে শিডিউলটা আমরা জেড করার চেষ্টা করব সেটা হচ্ছে আমাদের অ্যাসেট মার্কেট ইকুইলিব্রিয়াম শিডিউল। এটা একই ভিন্ন একটা আমরা বের করার চেষ্টা করি কিভাবে। আমাদের দ্বিতীয় কাজ হলো যে অ্যাসেট মার্কেট ইকুইলিব্রিয়াম শিডিউলটা বের করা। এই দুটো শিডিউল দিয়ে আমরা অনেক কিছু ব্যাখ্যা করার চেষ্টা করব, যে বাস্তবে অনেক এক্সচেঞ্জের যে পরিবর্তনগুলো ঘটে বিভিন্ন ইকোনমিক চেঞ্জের কারণে, সেগুলো কেন ঘটে, সেগুলোর পিছনে যৌক্তিকতা কোথায়, বা সেগুলোর পিছনে ইকোনমিক লজিক কোথায়, সেগুলো আমরা অনেকটা বুঝতে সক্ষম হব যখন আমরা এই দুটো কার্ভ সম্পর্কে জানতে পারবো। অ্যাসেট মার্কেট ইকুইলিব্রিয়াম শিডিউল, এটাকে আমরা অ্যাসেট মার্কেট ইকুইলিব্রিয়াম শিডিউল। এটা কিভাবে পাওয়া যায়? এটা পাবো আমরা অ্যাসেট মার্কেট ইকুইলিব্রিয়াম থেকে পাবো। কেমন? এখানে একটা কথা আমরা বলে রাখি, আমরা যে ডিমান্ড কার্ভটা আঁকলাম, সেই ডিমান্ড কার্ভটা বিভিন্ন কারণে শিফট করতে পারে। ডিমান্ড কার্ভটা তার মধ্যে কয়েকটা কারণ হচ্ছে, একটা হচ্ছে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার যদি বৃদ্ধি পায় তাহলে ডিমান্ড কার্ভটা শিফট করবে ডান দিকে। যদি আমাদের ট্যাক্স যদি বৃদ্ধি পায় তাহলে আমাদের ডিসপোজেবল ইনকাম কমে যাবে, আমাদের ডিমান্ড শিডিউলটা নিচের দিকে শিফট করবে। ইনভেস্টমেন্ট বাড়লো, ডিমান্ড শিডিউলটা উপরের দিকে শিফট করবে। তারপরে আমাদের দেশের কমোডিটি প্রাইস যদি বাড়ে, আমাদের দেশে ইনফ্লেশন বৃদ্ধি পায়, তাহলে আমাদের ডিমান্ড শিডিউলটা নিচের দিকে শিফট করবে। কিন্তু বিদেশিদের পণ্যের দাম যদি বৃদ্ধি পায় আমাদের পণ্যের দাম যদি হয়, তাহলে আমাদের ডিমান্ড শিডিউলটা ডান দিকে শিফট করবে, ডান দিকে না উপরের দিকে শিফট করবে। আচ্ছা, আর একটা হলো যে যদি কনসাম্পশন ডিমান্ড যদি বৃদ্ধি পায়, সি যদি বৃদ্ধি পায়, তাহলে ডিমান্ড শিডিউলটা
আপওয়ার্ড শিফট করবে। এগুলো আমাদের একটা ডিমান্ড শিফটটা কখন কি কারণে কখন কোন দিকে শিফট করে তার একটা দেখা। এখানে একটা জিনিস লক্ষ্য করলে দেখবে যে ডিমান্ড কার্ভ সাধারণত নিম্নগামী হয়। যেখানে যে ডিমান্ড কার্ভটা আমরা অঙ্কন করেছি বা ডিরাইভ করেছি সেটা ঊর্ধ্বগামী ডিমান্ড শিফটটা। কেমন? এটা একটা পার্থক্য। ডিমান্ড কার্ভটা সবসময় নিম্নগামী হতে হবে এমন কোনো কথা নাই। তো নির্ভর করছে ডিমান্ড কার্ভটাকে আমরা কার সাথে কার সম্পর্ক দেখাচ্ছি। এখানে আমরা ডিমান্ড কার্ভটাকে দেখাচ্ছি আমরা এক্সচেঞ্জ রেটের সাথে আমরা একটু সম্পর্কিত করছি। এক্সচেঞ্জ রেট যদি বৃদ্ধি পায় তাহলে ডিমান্ড কার্ভটা আপওয়ার্ড স্লোপিং হয়, কারণ এক্সচেঞ্জ রেট বৃদ্ধির অর্থ হলো যে কারেন্সি ডেপ্রিসিয়েশন হলে আমাদের পণ্যের ডিমান্ড বৃদ্ধি পাবে এবং সেই কারণে ডিমান্ড কার্ভটা আপওয়ার্ড স্লোপিং হয়। আচ্ছা, এখন আমরা অ্যাসেট মার্কেট ইকুইভ্যালেন্ট শিটটা বের করার চেষ্টা করব। অ্যাসেট মার্কেট ইকুইভ্যালেন্ট শিটটা বের করার জন্য আমরা অ্যাসেট মার্কেটে চলে যাব। অ্যাসেট মার্কেটে আমাদের দুটো জিনিস থাকে। এক হলো ফরেন এক্সচেঞ্জ মার্কেট, যেখানে আমরা এক্সচেঞ্জ রেটের সাথে ইন্টারেস্ট রেটের সম্পর্ক দেখিয়ে দিই। কেমন? এক্সচেঞ্জ রেটের সাথে ইন্টারেস্ট রেটের সম্পর্ক দেখিয়ে দিই। আমরা সেখানে দেখি যে ফরেক্স মার্কেটে, ফরেন কারেন্সি মার্কেটে যে হোম কারেন্সি যে ইন্টারেস্ট রেট R0 এবং এটা যে হোম কারেন্সির রিটার্ন, হোম কারেন্সি ইনভেস্টমেন্ট করা হলে রিটার্ন পাওয়া যাবে। আর ফরেন কারেন্সিতে ইনভেস্টমেন্ট করা হলে যে রিটার্নটা পাওয়া যাবে সেটাকে আমরা একটা ডাউনার স্লোপিং কার্ভ দিয়ে দেখাই। এটা কি দেখা রিটার্ন অন ফরেন কারেন্সি মেজার্ড ইন টার্মস অফ দ্য ডোমেস্টিক কারেন্সি। এই দুটো যখন সমান হয় সেটাকে বলে আমরা ইন্টারেস্ট রেট প্যারিটি কন্ডিশন। যে দুটো দেশের ইন্টারেস্ট রেট মেজার্ড ইন টার্মস অফ দ্য সেম কারেন্সি বিকামস ইকুয়াল এট দ্য ইন্টারসেকশন পয়েন্ট। এখানে যে এক্সচেঞ্জ রেট নির্ধারিত হয় সেটা ভারসাম্য এক্সচেঞ্জ রেট ইন দ্য ফরেন কারেন্সি মার্কেট। এই ইন্টারেস্ট রেটটা কোথা থেকে আসে? ইন্টারেস্ট রেট আসে মানি মার্কেট থেকে আসে। ইন্টারেস্ট রেটটা একটা মানি সাপ্লাই আছে, একটা মানি সাপ্লাই পরিমাণ আছে একটা দেশে এবং মানি ডিমান্ড আছে। এখানে এল দিয়ে দিই। মানি ডিমান্ড ডিপেন্ডস অন ইনকাম এন্ড ইন্টারেস্ট রেট। মানি মার্কেট থেকে এটা হচ্ছে আমাদের মানি মার্কেট। মানি মার্কেট ইকুইভ্যালেন্ট এটা হলো আমাদের ফরেন কারেন্সি মার্কেট বা ফরেক্স মার্কেট, ফরেন এক্সচেঞ্জ মার্কেট। তো এখানে মানি সাপ্লাই এবং মানি ডিমান্ড যেখানে সমান হয়, ইন্টারসেক্ট করে, সেখানে আমাদের ভারসাম্য সুদের হার নির্ধারিত হয় এবং এই সুদের হারটা যখন ফরেন সুদের হারের সমান হয় মেজার্ড ইন টার্মস অফ সেম কারেন্সি, যেটাকে আমরা ইন্টারেস্ট রেট প্যারিটি কন্ডিশন বলি, আইআরপি বলি, সেখানে ভারসাম্য এক্সচেঞ্জ রেট নির্ধারিত হয় ফরেন কারেন্সি মার্কেটে। কেমন? তো আমরা আমাদের উদ্দেশ্য হলো একটা অ্যাসেট মার্কেট ইকুইভ্যালেন্ট শিডিউল বের করা। অর্থাৎ এই দুটো মার্কেট ইকুইভ্যালেন্ট থাকবে এবং আউটপুটের সাথে এক্সচেঞ্জ রেটের সম্পর্কটা কেমন হবে সেটা আমরা দেখার চেষ্টা করব। given these two markets are in equilibrium, আমরা দেখার চেষ্টা করব যে এই আউটপুটের সাথে এক্সচেঞ্জ রেটের পরিবর্তনটা কেমন হয় যখন দুটো মার্কেটে ভারসাম্য বজায় টিকে থাকে। তো আমরা যদি মনে করো আউটপুটকে যদি বৃদ্ধি করি, আমরা y কে যদি আমরা বৃদ্ধি করি, y0 থেকে মনে করো y0 তে আমাদের মানি ডিমান্ডটা আউটপুটের উপর নির্ভর করে, ইনকামের উপর নির্ভর করে। তো আমাদের ইনকাম যদি বৃদ্ধি পায় বা আউটপুট যদি বৃদ্ধি পায় আমাদের, তাহলে আমাদের ডিমান্ড ফর মানিও বাড়বে, তাই না? কিন্তু আমরা একটা শর্ট টার্ম মডেল ধরছি, প্রাইসের পরিবর্তন হবে না, মানি সাপ্লাইয়ের পরিবর্তন হচ্ছে না। তো আমাদের যদি আউটপুট যদি বৃদ্ধি পায়, আমাদের ডিমান্ড ফর মানি বৃদ্ধি পাবে। বৃদ্ধি পাওয়া মানে এই জায়গাটা নিচে থেকে শিফট করবে। বৃদ্ধি পাওয়া মানে যেটা উল্টে লিখেছি আমরা, এটা আমাদের নিচের দিকে চলে আসবে। যদি আমাদের ডিমান্ড ফর মানি যদি বৃদ্ধি পাবে, যে আউটপুট যদি y0 থেকে y1 হয়ে যায়, তাহলে আমাদের এই ডিমান্ড ফর মানিটা বাড়বে, নিচের দিকে শিফট করবে। এখন ডিমান্ড ফর মানি যদি বৃদ্ধি পেয়েছে, কেমন, কিন্তু আমাদের মানি সাপ্লাই বাড়েনি, মানি মার্কেট ইকুইভ্যালেন্টের জন্য আমাদের কি করতে হবে? ডিমান্ড ফর মানি এবং সাপ্লাই অফ মানি দুটোকে আবার সমান করতে হবে। যেহেতু সাপ্লাই অফ মানিতে বাড়েনি, ডিমান্ড ফর মানি has increased due to increase in income, তাহলে আমাদের কি করতে হবে? ডিমান্ড ফর মানিকে আমাদের কমিয়ে আনতে হবে অন্য একটা দিক থেকে। সেটা হচ্ছে কি ইন্টারেস্ট রেটের মাধ্যমে আমরা ডিমান্ড ফর মানিকে কমাতে পারি। কারণ ইন্টারেস্ট রেট যখন বৃদ্ধি পায় তখন ডিমান্ড ফর মানি হ্রাস পায়। মানি ডিমান্ডের সাথে ইন্টারেস্ট রেটের সম্পর্কটা নেগেটিভ, যদিও সেটা আউটপুটের সাথে পজিটিভ। তাহলে যেহেতু আউটপুট বৃদ্ধি পাওয়ার কারণে ডিমান্ড ফর মানি বৃদ্ধি পেয়েছে এবং সাপ্লাই অফ মানি বৃদ্ধি পায়নি, তাই ডিমান্ড ফর মানিকে
কমিয়ে সাপ্লাই মানে সমান করার জন্য আমাদের কি করতে ইন্টারেস্ট রেটকে বাড়াতে হবে। ইন্টারেস্ট রেট বেড়ে যদি আমাদের R0 থেকে R1 হয়, ইন্টারেস্ট রেট বেড়ে, তাহলে আমার এই যে মানি ডিমান্ডটা বৃদ্ধি পেয়েছিল সেটা কমে আবার মানি সাপ্লাই সমান হয়ে যাবে। আমার তাহলে কি হলো, আমার আবার ভারসাম্যটা প্রতিষ্ঠিত হলো। কেমন ভারসাম্য প্রতিষ্ঠিত হলে কিন্তু আমাদের অ্যাসেট মার্কেটের ইকুইলিব্রিয়াম নাই। অ্যাসেট মার্কেট এখানে বিদেশিদের কাছ থেকে আমি যে রিটার্ন পাচ্ছি এই জিরো এক্সচেঞ্জ রেটে, সেটা আমার এখানে চেয়ে কম আর ওয়ান এর চেয়ে কম। সুতরাং আমার এক্সচেঞ্জটাকে কমাতে হবে। এক্সচেঞ্জ রেটটাকে আমার এক্সচেঞ্জ রেটে কি হবে, অ্যাপ্রিসিয়েশন হতে হবে। এটা কমা মানে এক্সচেঞ্জ রেটে অ্যাপ্রিসিয়েশন হবে। তাহলে আমাদের দেখো এখানে যে যখন আউটপুট বৃদ্ধি পেয়েছে, আমাদের মানি ডিমান্ড বৃদ্ধি পেয়েছে, এই মানি ডিমান্ডটাকে ট্যাকেল দেওয়ার জন্য, মানি সাপ্লাই সমান করার জন্য আমাকে ইন্টারেস্ট রেটটাকে বাড়াতে হয়েছে। এবং ইন্টারেস্ট রেটটা বাড়লে আমার কি করতে হবে, আমার এক্সচেঞ্জ রেটে অ্যাপ্রিসিয়েশন হতে হবে। এক্সচেঞ্জ আমার অ্যাপ্রিসিয়েশন হবে। তাহলে এখানে আমরা দেখো এই আউটপুটের সাথে এক্সচেঞ্জ রেটের একটা সম্পর্ক পাচ্ছি। যখন এই দুটো মার্কেটে ইকুইলিব্রিয়াম টিকে থাকবে, কেমন R1 ইন্টারেস্ট রেটে আমার ফরেন কারেন্সি মার্কেটে বা ফরেন এক্সচেঞ্জ মার্কেটে ভারসাম্যের জন্য এক্সচেঞ্জ রেট হতে হবে E1 হতে হবে। তাহলে আমরা এখানে দেখছি যে আউটপুট যদি বৃদ্ধি পায়, এক্সচেঞ্জ রেটে কি হয়, অ্যাপ্রিসিয়েশন হয়, কি কমে। এই সম্পর্কটাকে আমরা যদি অন্য একটা চিত্রে উপস্থাপন করি, এখানে আমাদের একদিকে আউটপুট থাকবে, একদিকে এক্সচেঞ্জ রেট থাকবে, অনেকটা ডিডি শিডিউলের মতো, ডিমান্ড কার্ভের মতো। এখানে আমরা দেখছি যে যখন এক্সচেঞ্জ রেট ছিল E0, এক্সচেঞ্জ রেট ছিল E0, তখন আউটপুট ছিল আমাদের কত, Y0। আউটপুট যখন বৃদ্ধি পেয়ে Y1 হয়েছে, তখন আমরা এক্সচেঞ্জ রেটটা কমে E1 হয়েছে। আমার কমে E1 হয়েছে। তাহলে আমি যে এখানে একটা নতুন শিডিউল পাচ্ছি, সেটা হচ্ছে আমার কি AA শিডিউল, অ্যাসেট মার্কেট ইকুইলিব্রিয়াম শিডিউল। এবং এটা নিম্নগামী। আউটপুট মার্কেট ইকুইলিব্রিয়াম শিডিউল বা DD শিডিউল, সেটা ছিল আপওয়ার্ড স্লোপিং। আর এখানে আমরা দেখছি যে অ্যাসেট মার্কেট ইকুইলিব্রিয়াম শিডিউল, সেটা হচ্ছে নিম্নগামী অ্যাসেট মার্কেট ইকুইলিব্রিয়াম শিডিউল। অর্থাৎ যদি আউটপুট যদি বৃদ্ধি পায়, তাহলে অ্যাসেট মার্কেট ইকুইলিব্রিয়ামের জন্য, অর্থাৎ মানি মার্কেট এবং ফরেন কারেন্সি মার্কেট ইকুইলিব্রিয়ামের জন্য আমাকে এক্সচেঞ্জ রেট থেকে কি করতে হবে, কমাতে হবে, বা এক্সচেঞ্জ রেটের অ্যাপ্রিসিয়েশন করতে হবে। এটাকে বলছি আমরা অ্যাসেট মার্কেট ইকুইলিব্রিয়াম শিডিউল। এবং এই যে অ্যাসেট মার্কেট ইকুইলিব্রিয়াম শিডিউল, সেটাও ডিমান্ড শিডিউলের মতো বা ডিডি শিডিউলের মতো রাইটওয়ার্ড কিংবা লেফটওয়ার্ড মুভ করতে পারে। এই জায়গাটা শিডিউলটা শিফট করে। সাধারণত একটা রেখা শিফট করে না যখন ই কিংবা ওয়াই চেঞ্জ হয়। ই এবং ওয়াই চেঞ্জ হলে, অর্থাৎ এই দুটো ভেরিয়েবল চেঞ্জ হলে, ভূমি অক্ষের এবং লম্ব অক্ষের যে চলকগুলো থাকে সেগুলো পরিবর্তন হলে আমরা এই রেখা বরাবর মুভ করি, মুভ অ্যারাউন্ড দিস কার্ভ। কিন্তু যখন ওয়াই এবং ই ছাড়া অন্য কোনো ফ্যাক্টরের পরিবর্তন হয়, তাহলে আমাদের এই শিডিউলটা আপওয়ার্ড কিংবা ডাউনওয়ার্ড মুভ করবে বা মুভ করতে পারে। তো অন্যান্য যে ফ্যাক্টরগুলো আছে সেগুলোর মধ্যে একটা হলো মানি সাপ্লাই যদি বৃদ্ধি পায়। যদি মানি সাপ্লাই বৃদ্ধি পায়, এম যদি বৃদ্ধি পায়, তাহলে সাধারণত এই অ্যাসেট মার্কেট ইকুইলিব্রিয়াম শিডিউলটা রাইটওয়ার্ড মুভ করে, ডান দিকে শিফট করে। কেমন প্রাইস যদি বৃদ্ধি পায়, তাহলে এই অ্যাসেট মার্কেট ইকুইলিব্রিয়াম শিডিউলটা নিচের দিকে শিফট করে। তো এটা বিভিন্ন কারণে বিভিন্ন ফ্যাক্টরস আছে, অনেকগুলো উপাদান আছে। এক নম্বর হলো যে যদি আমার মানি সাপ্লাই যদি বৃদ্ধি পায় আমার, তাহলে আমার এই যে এই শিডিউল যেটা আছে সেটা আপওয়ার্ড মুভ করবে, রাইট, আপওয়ার্ড অ্যারো দিয়ে দেখাচ্ছি। যদি মানি সাপ্লাই যদি বৃদ্ধি পায়, এই শিডিউলটা আপওয়ার্ড মুভ করবে। আমাদের দেশের প্রাইস যদি বৃদ্ধি পায়, তাহলে এই শিডিউলটা নিচের দিকে শিফট করবে। কেমন বিভিন্ন কারণ আছে যে কারণে শিফট হয়েছে। যেমন প্রাইস যদি বৃদ্ধি পায়, তাহলে আমাদের রিয়েল মানি সাপ্লাইটা কমে যায়, M/P এর মানটা কমে যায়, P বৃদ্ধি পেলে। এবং M/P কমে গেলে, মানি সাপ্লাই কমে গেলে, মানি ডিমান্ডের সমান করার জন্য আমাদের কি করতে হয়, ইন্টারেস্ট রেটটাকে তখন বাড়াতে হয়। এবং ইন্টারেস্ট রেট যখন বাড়ে, তখন ইন্টারেস্ট রেটের সাথে ই এর সাথে একটা নেগেটিভ সম্পর্ক আছে, এটা ফর্ম করে। আমাদের এই শিডিউলটা তখন নিচের দিকে শিফট করে, এই শিডিউলটা। তাই পি যখন বাড়ে, এই শিডিউলটা নিচের দিকে শিফট করে। এবং একটা হলো যদি এক্সপেক্টেড এক্সচেঞ্জ রেট যদি বৃদ্ধি পায়, বা এক্সপেক্টেড
ডিপ্রিসিয়েশন যেটা আমরা আশা করি তাহলে এই শিডিউলটা নিচের দিকে শিফট করে, ডাউনলোড অ্যারো দিয়ে নিচের দিকে শিফট করে বোঝাচ্ছি আমরা। না, এটা উল্টো হয়ে গেল, এটা এই শিডিউলটা উপর দিকে শিফট করে, কারণ এক্সপেক্টেড এক্সচেঞ্জ বৃদ্ধি পেলে আমাদের এই যে রেখাটা আছে সেটা উপর দিকে শিফট করে, উপর দিকে শিফট করলে এক্সচেঞ্জ রেটের এক্সপেক্টেড এক্সচেঞ্জ বৃদ্ধি পেলে আমাদের এই শিডিউলটা উপর দিকে শিফট করতে। আরো দুটো কারণ আছে, একটা হচ্ছে ফরেন ইন্টারেস্টে যদি বৃদ্ধি পায় তাহলে এই শিডিউলটা উপর দিকে শিফট করে, আরেকটা হলো যদি ডিমান্ড ফর মানি যদি বৃদ্ধি পায় তাহলে এই শিডিউলটা নিচের দিকে শিফট করে। এই পাঁচটা কারণ আছে এখানে, তিনটা কারণ এখানে, দুটো কলম এখানে। যাক, এগুলো আমাদের পরে আসবে আবার, কখন শিফট করে এবং কিভাবে সেটা প্রভাবিত করে একটা দেশের শর্ট টার্ম এক্সচেঞ্জ রেটকে, সেটা আমরা পরে আবার দেখতে পাবো। তো আমরা এখন দেখার চেষ্টা করবো এই যে দুটো শিডিউল আমরা ডেরাইভ করলাম, একটা ডিমান্ড শিডিউল ডিডি শিডিউল যেটা আউটপুট মার্কেট ইকুইলিব্রিয়ামকে রিপ্রেজেন্ট করে, আরেকটা শিডিউল আমরা এখন ডেরাইভ করলাম এ শিডিউল যেটা অ্যাসেট মার্কেট ইকুইলিব্রিয়ামকে রিপ্রেজেন্ট করে। এই দুটো শিডিউলকে একত্রিত করে আমরা একটা দেশের যে ভারসাম্য এক্সচেঞ্জ রেট, শর্ট টার্ম এক্সচেঞ্জ রেট, সেটা আমরা নির্ধারণ করতে পারবো। এবং এই ভারসাম্য এক্সচেঞ্জ রেটটা আন্ডারলাইং যে মার্কেটগুলো আছে এই সবগুলোর ভারসাম্যকে নির্দেশ করে। অর্থাৎ ডিডি শিডিউল এবং এ শিডিউল দুটোকে যখন আমরা একত্রিত করব তখন আমরা আউটপুটের সাথে এক্সচেঞ্জ রেটের যে সম্পর্ক শর্ট টার্মে সেটাকে আমরা ব্যাখ্যা করতে পারবো। এটা হচ্ছে সাইমালটেনিয়াস ইকুইলিব্রিয়াম ইন দা আউটপুট মার্কেট এন্ড অ্যাসেট মার্কেট, সেটা আমরা দেখতে পারবো যখন দুটো শিডিউলকে আমরা একত্রিত করব। আমাদের আউটপুট এদিকে এক্সচেঞ্জ রেট, এটা আমাদের ডিডি শিডিউল, আমাদের আউটপুট মার্কেট ইকুইলিব্রিয়ামকে নির্দেশ করে এক্সচেঞ্জ রেট এবং আউটপুটের সম্পর্ক, যেখানে বা কম্বিনেশনস অফ এক্সচেঞ্জ রেট আউটপুট বাই আউটপুট মার্কেট ইকুইলিব্রিয়াম। এটা হলো আমাদের অ্যাসেট মার্কেট ইকুইলিব্রিয়াম। তো এই দুটো কার্ভ যেখানে ইন্টারসেক্ট করবে সেখানে সাধারণত আমরা ভারসাম্য শর্ট রানে যে ভারসাম্য এক্সচেঞ্জ রেট সেটা এখানে নির্ধারিত এই বলবো, এটা হচ্ছে ভারসাম্য শর্ট রান আউটপুটের পরিমাণ। This simultaneous equilibrium in asset market and goods market, একই সাথে সব মার্কেটে ভারসাম্য simultaneous equilibrium in output market and asset market. Asset market মানে মানি মার্কেট এবং ফরেন কারেন্সি মার্কেট, দুটোকে একত্রে আমরা অ্যাসেট মার্কেট বলছি। যা দুটো ইন্টারসেকশন পয়েন্টে ডিজাইন হবে। তো আমরা বিভিন্ন কারণে আমরা এই ভারসাম্য থেকে বিচ্যুত হব যদি ডিমান্ড কার্ভ শিফট করে কিংবা আমাদের এই কার্ভ শিফট করে। যদি মনে করো যে আমরা কোনো কারণে এমন একটা অবস্থায় চলে আসলাম, শিফট করে এখানে আসলাম, বিভিন্ন কারণ আসতে পারে, আমাদের অ্যাসেট কার্ভটা এখানে শিফট করে ডিমান্ড কার্ভ এখানে শিফট করবে বিভিন্ন ফ্যাক্টরের মাধ্যমে, যে ফ্যাক্টরগুলোর কারণে ডিমান্ড এবং অ্যাসেট এই কার্ভ শিফট হতে পারে। মনে করো শিফট করে আমরা এখান থেকে 1 থেকে 2 পয়েন্টে চলে আসলাম, এই অ্যাসেট মার্কেট ইকুইলিব্রিয়াম শিডিউল এবং অ্যাসেট মার্কেট এবং আউটপুট মার্কেট ইকুইলিব্রিয়াম শিডিউল দুটোর পরিবর্তনের কারণে আমরা এই 1 থেকে 2 পয়েন্টে চলে আসলাম। এখানে একটা রেখা আছে ডিডি, এটা রেখা এখানে আঁকলাম না। তাহলে এই যে পয়েন্ট 2 তে আমরা আসলাম, কেমন? তো সেখান থেকে আমরা কিভাবে ভারসাম্যতে ফিরে আসবো? ভারসাম্য ফিরে আসার উপায় হলো যে আমরা সাধারণত যে আমাদের যে ভারসাম্যের দিকে যে অ্যাডজাস্টমেন্টটা এভাবে ঘটে যে আমরা কখনো এখানে কোনো পজিশন চিন্তা করি, এক্সচেঞ্জ রেট এবং আউটপুটের সম্বন্ধে চিন্তা করি, এখানে আমাদের অ্যাসেট মার্কেট ইকুইলিব্রিয়াম নাই, আবার আউটপুট মার্কেট ইকুইলিব্রিয়াম নাই। তো সাধারণত আউটপুট মার্কেটের যে ভারসাম্য সেটা ধীরগতিতে হয়, তো স্লোলি অ্যাডজাস্ট করে, কিন্তু অ্যাসেট মার্কেটটা এটা খুব দ্রুত অ্যাডজাস্ট করে। অ্যাসেট মার্কেটটা তাৎক্ষণিকভাবে অ্যাডজাস্টমেন্টে চলে আসে, তাই আমরা এই 2 থেকে সরাসরি আমরা পয়েন্ট 3 তে চলে আসবো। অ্যাডজাস্টমেন্টটা প্রথমেই চলে আসবে আমাদের অ্যাসেট মার্কেটে ইকুইলিব্রিয়ামে চলে আসবো আমরা, আসার পরে আস্তে আস্তে আমরা এই গুডস মার্কেট ইকুইলিব্রিয়াম থেকে আমরা অগ্রসর হব। এটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট প্রসেস। যদি আমরা ইকুইলিব্রিয়ামের বাইরে থাকি তাহলে আমরা ইকুইলিব্রিয়ামের যে দিকে যে ফিরে আসার যে পথটা, সেই পথ হলো প্রথমে আমরা
এই অ্যাসেট মার্কেট ইকুইলিব্রিয়ামে চলে আসার পর আমরা আস্তে আস্তে আমরা বুস্ট মার্কেট ইকুইলিব্রিয়ামের দিকে অগ্রসর হব। পয়েন্ট 1 আসার পর আমরা দুটো মার্কেটের সাইমালটেনিয়াস ইকুইলিব্রিয়ামে আমরা পৌঁছাবো আমরা। কেমন? তো এখন এই যে আমরা দুটো কার্ভের মাধ্যমে ভারসাম্য আউটপুট দেখালাম এবং এটা কিভাবে পরিবর্তন হতে পারে ভারসাম্যটা পরিবর্তন। তো আমরা এখানে দুটো পলিসির ইফেক্ট দেখবো আমরা। একটা হচ্ছে মনিটারি পলিসি যদি পরিবর্তন হয় তাহলে কিভাবে ভারসাম্য পরিবর্তন হয়, এবং আরেকটা হচ্ছে ফিসক্যাল পলিসি যদি পরিবর্তন হয় তাহলে কিভাবে ভারসাম্য পরিবর্তন হয়। তো প্রথমে দেখো যে যদি মনিটারি পলিসি পরিবর্তন হয়, এই অংশটুকু মুছে ফেলছি। আমাদের মনে করো এটা একটা সিচুয়েশন, একটা অ্যাসেট মার্কেট এবং পয়েন্ট 1 এ আছে আমরা সিচুয়েশন ইকুইলিব্রিয়াম, আমরা এই পজিশনে আছি আমাদের যেখানে আমাদের E0 আউটপুট এবং E0 এক্সটেন্ডেড এবং Y0 আউটপুটে আমরা অবস্থান করছি। মনে করো এটা একটা আফটার রিসেশন সিচুয়েশন, যে একটা 2009 সালে মনে করো যে আউটপুট কমে গেল শকের কারণে, ডিমান্ড এবং এই শিডিউলের শিফটের কারণে আমরা এখানে চলে আসি। এখানে আমরা আউটপুটটা Y0 তে চলে আসবো, এক্সটেন্ডেড E0 তে আসবো। সাধারণত যখন আমরা এই ধরনের একটা সিচুয়েশনে পড়ি, মনে করি এটা আফটার রিসেশন সিচুয়েশন, রিসেশনের পর আমরা এই অবস্থায় আছি। ইকোনমিকদের উদ্দেশ্য হবে যে এখান থেকে মুক্তি পাওয়া, এখান থেকে আউটপুট থেকে বৃদ্ধি করা, রিসেশন থেকে পরিত্রাণ পাওয়া, আউটপুটকে বাড়ানো। তো বাড়ানোর অনেকগুলো পথ আছে। একটা হচ্ছে এই শিডিউল থেকে ডান দিকে শিফট করানো, কিংবা এই দ্বিতীয় শিডিউল থেকে ডান দিকে শিফট করানো। তো এই শিডিউল থেকে ডান দিকে শিফট করানোর জন্য, অ্যাসেট মার্কেট শিডিউল থেকে ডান দিকে শিফট করানোর জন্য কি করতে হবে, আমাদের এই শিডিউলে যে যে কারণে ডান দিকে শিফট করতে পারে সেই সকল কারণগুলো আমাদের গ্রহণ করতে হবে। একটা কারণ হলো, একটা ফ্যাক্টর হলো যে মানি সাপ্লাইকে বৃদ্ধি করা, মানে মানি সাপ্লাইটা এই শিডিউল থেকে ডান দিকে শিফট করে। তো এখন যদি সরকার মানি সাপ্লাইকে যদি বৃদ্ধি করে, কেমন মানি সাপ্লাইকে বৃদ্ধি করে যদি, তাহলে আমাদের এই শিডিউলটা ডান দিকে শিফট করবে। এই শিডিউলটা এটা টেম্পোরারি শিফট হবে, মানি সাপ্লাই থেকে M0 থেকে বাড়িয়ে M1 করে ফেলা হবে, পরে আবার M1 থেকে M0 ফিরিয়ে নিয়ে আসা হবে যখন অবস্থার উন্নতি হবে। তো এই যে টেম্পোরারি শিফটটা করা হলো, মানি সাপ্লাইকে বৃদ্ধি করা হলো, এর ফলে অ্যাসেট মার্কেট ইকুইলিব্রিয়াম শিডিউলটা ডান দিকে শিফট করবে। তো অ্যাসেট মার্কেট ইকুইলিব্রিয়াম শিডিউল যদি ডান দিকে শিফট করে, তাহলে আমাদের দেখো আউটপুটটা বৃদ্ধি পাবে, আমাদের শর্ট রানে আউটপুট বৃদ্ধি পাবে এবং আমাদের এক্সচেঞ্জ রেটও বৃদ্ধি পাবে, যেটা T1 বৃদ্ধি পাবে। তাহলে at initial equilibrium Y1, an increase in money supply or M pushes the interest rate down. money supply যখন বাড়ানো হয়, এটা প্রসেসটা হলো যখন money supply বাড়ানো হয় তখন ইন্টারেস্ট রেটটা ফল করে, money supply বাড়লে ইন্টারেস্ট রেটটা ফল করে, এটা আমরা জানি। এবং যেহেতু ইন্টারেস্ট রেট money supply বৃদ্ধিটা টেম্পোরারি ইনক্রিজ, সে কারণে এক্সপেক্টেড এক্সচেঞ্জ রেট বা EE যেটা, সেটার উপর কোনো প্রভাব পড়ে না শর্ট রানে। এবং সুতরাং আইকে এখানে যে আইআরপি কন্ডিশন বা ইন্টারেস্ট রেট প্যারিটি কন্ডিশনটা ফুলফিল করার জন্য এই ইন্টারেস্ট রেটটা ফল করে, ডোমেস্টিক ইন্টারেস্ট রেট মানি সাপ্লাই বৃদ্ধি দাও। এবং যেহেতু ইন্টারেস্ট রেটটা ফল করেছে, সুতরাং এক্সচেঞ্জ রেটকেও কি করতে হবে, ডেপ্রিসিয়েট হতে হবে। এক্সচেঞ্জ রেট মাস্ট ফল immediately to create an expectation that the home currency will appreciate in the future at a faster rate than was expected before the R form or interest rate form, so that there is enough incentive to hold the domestic currency at low interest rate. দেখেন এই এখানে যে কথাগুলো বললাম সেটা হলো যে যখন মানি সাপ্লাই যখন বৃদ্ধি করা হয় তখন ইন্টারেস্ট রেটটা ফল করে, ইন্টারেস্ট রেট ফল করলে যেহেতু ডোমেস্টিক কারেন্সি লেস অ্যাট্রাকটিভ হয়, লেস অ্যাট্রাকটিভ হওয়ার কারণে মানুষ ডোমেস্টিক কারেন্সি থেকে সরে গিয়ে ফরেন কারেন্সির দিকে চলে যায়, ফলে ডোমেস্টিক কারেন্সির মূল্য কমে যায়, যেটাকে আমরা বলছি যে এক্সচেঞ্জ রেটের একটা আপওয়ার্ড মুভমেন্ট ঘটে। এক্সচেঞ্জ রেট আপওয়ার্ড মুভমেন্ট মানে হচ্ছে ডেপ্রিসিয়েশন করা ডোমেস্টিক কারেন্সি। তো এই কাজটাই ঘটে যখন অ্যাসেট মার্কেট ইকোনমিক শিডিউলটা ডান দিকে শিফট করে মানি সাপ্লাই বৃদ্ধির কারণে, তখন আমাদের এক্সচেঞ্জ রেটের ডেপ্রিসিয়েশন ঘটে। এবং এক্সচেঞ্জ ডেপ্রিসিয়েশন ঘটলে আমরা দেখেছি যে আমাদের আউটপুট ডিমান্ডটা বাড়বে, আউটপুট ডিমান্ডটা বাড়বে এই রেখা বরাবর। এক্সচেঞ্জ রেট যদি বাড়ে আমাদের জিডি বরাবর আমাদের আউটপুটটা বাড়বে, তাহলে আমাদের প্রথম মাসিক আউটপুট হবে Y1। সুতরাং আমরা এই যে আউটপুট যে কমে গিয়েছিল
আউটপুট কমার কারণে আমাদের এই মনিটারি পলিসি এক্সপানশনের মাধ্যমে এই শিডিউলটাকে আমরা রাতে যদি শিফট করতে সক্ষম হই, তাহলে আমাদের আউটপুট ডিমান্ডটা রিকভার করবে। এটা একটা ওয়ে আউট, যে ডিসিশন থেকে বাঁচার জন্য আমরা মানি সাপ্লাইকে বাড়াতে পারি। মানি সাপ্লাইকে বাড়িয়ে যদি আমরা এক্সচেঞ্জ রেটের ডেপ্রিসিয়েশন করতে পারি বা ইকে যদি বাড়াতে পারি আমরা, তাহলে সেটা আমাদের আউটপুটকে এক্সপানশন করবে। ইভেন অল মার্কেটস আর ইকুইলিব্রিয়াম, মানি মার্কেট ইকুইলিব্রিয়াম থাকবে, ফরেন কারেন্সি মার্কেট ইকুইলিব্রিয়াম থাকবে এবং বুস্ট মার্কেট ইকুইলিব্রিয়াম থাকবে। এই তিনটা মার্কেট ইকুইলিব্রিয়াম থাকবে। সেই সপ্তাহ দিনে আমাদের এক্সচেঞ্জ রেটকে যদি আমরা বাড়াতে সক্ষম হই মানি সাপ্লাই বৃদ্ধির মাধ্যমে, আমাদের আউটপুটও বাড়বে। আউটপুট বৃদ্ধির সাথে এক্সচেঞ্জ রেটের একটা পজিটিভ সম্পর্ক লক্ষ্য করব। কিংবা আউটপুট যদি ফল করে, কেমন, তাহলে আমাদের এক্সচেঞ্জ রেট ফল করে। তো আমরা এখানে যেটা দেখানোর চেষ্টা করছি যে পলিসি রেসপন্স, এই যে ডিসিশন অ্যাকাউন্টে যে পলিসি রেসপন্স, সেখানে যদি আমরা এক্সচেঞ্জ রেটকে আমাদের বাড়বে যদি আমরা এই শিডিউলটাকে যদি আমরা মুভ করিয়ে যদি সক্ষম হয়, তাহলে আমাদের আউটপুটও বাড়বে, ডিসিশন থেকে পরিত্রাণ পাওয়ার চেষ্টা করা হবে এবং আমাদের এক্সচেঞ্জ রেটেও ডিসিশন হবে। আর যদি আমরা যদি অ্যাসেট মার্কেট ইকুইলিব্রিয়াম শিডিউলকে পরিবর্তন না করে এই ডিমান্ড শিডিউলকে পরিবর্তন করার চেষ্টা করি যদি আমরা, তাহলে কি করব সেটাকে আমরা নিচে একটু ছোট করে দেখানোর চেষ্টা করি। যে যদি আমরা ফিসক্যাল পলিসির সাহায্য গ্রহণ করি মানি পলিসির পরিবর্তে, তাহলে আগের মতোই এটা আমাদের আউটপুট y0, এটা আমাদের ডিমান্ড শিডিউল ডিজি, আর এটা আমাদের অ্যাসেট মার্কেট ইকুইলিব্রিয়াম শিডিউল এ। এখন আমরা আউটপুট থেকে বাড়ানোর জন্য y0 থেকে y1 এ বাড়ানোর জন্য আমরা এখন ডিমান্ড কার্ভকে শিফট করছি। ডিমান্ড কার্ভকে কিভাবে শিফট করছি? আমরা বিভিন্নভাবে শিফট করতে পারি। ফিসক্যাল পলিসির মাধ্যমে কর্পোরেট এক্সপেন্ডিচার যদি বাড়ানো হয়, তাহলে এই ডিমান্ড কার্ভটা ডান দিকে শিফট করবে, ডান দিকে শিফট করবে ডিমান্ড কার্ভ। আমরা এখানে নিচ্ছি আমরা মনিটারি পলিসি, নিচ্ছি আমরা, আর এখানে নিচ্ছি আমরা ফিসক্যাল পলিসি। এখানে নিচ্ছি ফিসক্যাল পলিসির মাধ্যমে আমরা এই ডিমান্ড শিডিউলকে ডান দিকে যদি শিফট করতে সক্ষম হয়, তাহলে আমাদের আউটপুটটা বাড়বে, y0 থেকে y1 এ বাড়বে। তবে এখানে আমাদের যে এক্সচেঞ্জ রেট যেটা, সেটা E0 থেকে ফল করে E1 এ চলে আসবে। মানে আমাদের এক্সচেঞ্জ রেটের অ্যাপ্রিসিয়েশন হবে। এখানে আমরা লক্ষ্য করে দেখবে যে আমরা একটু আগে বলেছিলাম যে 2009 সালে ওয়ার্ল্ডে যে একটা ফাইন্যান্সিয়াল ক্রাইসিস ঘটেছিল, একটা ওয়ার্ল্ড রিসেশন ঘটেছিল, যেখানে আউটপুটটা ফল করেছিল। সেই আউটপুট ফল করার পরে যে বিভিন্ন দেশ যে পলিসি রেসপন্স নিয়েছে, দেখা গিয়েছে যে এই রিসেশন থেকে মুক্তি পাওয়ার জন্য বিভিন্ন দেশের যে পলিসি, সেই পলিসির কারণে কিছু কিছু দেশে এক্সচেঞ্জ রেট বৃদ্ধি পেয়েছে, কিছু কিছু দেশে এক্সচেঞ্জ রেট হ্রাস পেয়েছে। যে সকল দেশ তাদের এই শিডিউলটাকে ডান দিকে শিফট করতে সক্ষম হয়েছে, সক্ষম করে এই শিডিউলটাকে ডান দিকে শিফট করে এই রিসেশন থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করেছে, তাদের ক্ষেত্রে তাদের এক্সচেঞ্জ রেটের কি হয়েছে, ডেপ্রিসিয়েশন হয়েছে, এক্সচেঞ্জ রেট এর মানটা বেড়েছে, তাদের কারেন্সির মূল্যটা কমে গিয়েছে। এটা ঘটেছিল ইউএস এর জন্য। ইউএস ইকোনমির জন্য দেখা গিয়েছে যে যখন ওয়ার্ল্ড ওয়াইড রিসেশনটা ঘটে, ফাইন্যান্সিয়াল ক্রাইসিস ঘটে, তখন আউটপুট তাদের ফল করেছে এবং তাদের আউটপুট ফল থেকে মুক্তি পাওয়ার জন্য তারা যে পলিসিগুলো গ্রহণ করেছে, সেই পলিসিগুলোর প্রভাবে যে এক্সচেঞ্জ রেটের কি হয়েছে, তাদের এক্সচেঞ্জ রেটটার ডেপ্রিসিয়েশন হয়েছে, ইউএস ডলারের মূল্য কমে গিয়েছিল। এই রিসেশনের সময় 2009 সালে যে রিসেশনটা ঘটেছিল, সেই সময় ইউএস ডলারের মূল্য কমে গিয়েছিল। কিন্তু যে কানাডিয়ান ইকোনমি, সেখানে দেখা গিয়েছে যে সেখানে যে এক্সচেঞ্জ রেট তাদের অ্যাপ্রিসিয়েশন ঘটেছে। কানাডার ক্ষেত্রে এক্সচেঞ্জ রেট বা কারেন্সির মূল্যটা বেড়েছে, কিন্তু ইউএস এর ক্ষেত্রে কারেন্সির মূল্য কমেছে। সুতরাং আউটপুট বাড়লে যে এক্সচেঞ্জ রেট বাড়বে তার কোনো গ্যারান্টি নেই। আউটপুট বাড়লে এক্সচেঞ্জ রেট এক্সচেঞ্জ রেটটা বাড়তেও পারে কিংবা কমতেও পারে, কেমন, আউটপুট বাড়লে। তো আমরা এখানে দেখছি যেটা কারণটা হচ্ছে আমরা কোন কার্ভটা শিফট করছি তার উপর সেটা নির্ভর করে। দেখি আমাদের ডিমান্ড শিডিউলটা শিফট করছে নাকি অ্যাসেট মার্কেট ইকুইলিব্রিয়াম শিডিউল শিফট করছে। সুতরাং আউটপুট বৃদ্ধির সাথে এক্সচেঞ্জ রেটটা বাড়তেও পারে কমতেও পারে, ডিপেন্ড করে কোন মার্কেটটাকে আমরা ডিস্টার্ব করছি, কোন মার্কেট ইকুইলিব্রিয়াম শিডিউলটাকে আমরা শিফট করছি তার উপর সেটা নির্ভর করে।
এটা হলো আমাদের টেম্পোরারি শিফটের ক্ষেত্রে এই ঘটনা ঘটে থাকে। কিন্তু যদি শিফটটা যদি পার্মানেন্ট হয়, যদি যদি মাল্টিপলস যদি টেম্পোরারি শিফট না করে যদি পার্মানেন্টলি শিফট করা হয়, সেক্ষেত্রে দেখা যায় যে যে যখন আমরা এই পার্মানেন্ট শিফট যখন করা হয়, তখন এই যে এক্সটেন্ডেড তার যে ডিপ্রিসিয়েশন হলো সেটা শুধুমাত্র টেম্পোরারি ডিপ্রিসিয়েশন না, এটা পার্মানেন্ট ডিপ্রিসিয়েশনকে ইন্ডিকেট করবে বা লং রান একটা এক্সপেকটেশন সৃষ্টি হবে। এই লং এক্সপেকটেশন সৃষ্টির কারণে তখন এই যে আমাদের এই এক্সটেন্ডেডের যে বৃদ্ধি সেটা আরো বেশি হবে বা একটা ওভারশুটিং এর ঘটনা ঘটবে সেখানে। এবং অনেক সময় দেখা যায় যে ডিমান্ড কার্ভটা কিছুটা ডান দিকে শিফট করে, অ্যাসেট মার্কেট যেগুলো শিফট করে উপর দিকে শিফট করে, আরো উপর দিকে শিফট করে, এবং ডিমান্ড কার্ভটাও কিছুটা ডান দিকে শিফট করে। ফলে আমাদের আউটপুটটাও বৃদ্ধি পায় কিন্তু এক্সটেন্ডেডেরও ডিপ্রিসিয়েশনটা ঘটে থাকে। এটা হলো আমাদের যে প্রভাব শর্ট টার্ম এবং লং রানের ক্ষেত্রে আমরা একই ডিরেকশন প্রভাবটা দেখি, তবে ইন্টেন্সিটির মধ্যে কিছুটা পার্থক্য লক্ষ্য করা যায়, কিন্তু ডিরেকশনের দিকে একই রকম প্রভাব আমরা লক্ষ্য করি। যে যখন ডিমান্ড শিডিউল যখন শিফট করা হয় ফিসকাল পলিসির মাধ্যমে, তখন এক্সটেন্ডেড বৃদ্ধি ঘটে, আউটপুট বৃদ্ধি ঘটে। আর যখন আমরা অ্যাসেট মার্কেট ইকুইপমেন্ট থেকে দাম শিফট করি, তখন আমাদের কারেন্সি ডিপ্রিসিয়েশন ঘটে এবং আউটপুটের বৃদ্ধি ঘটে। ডিপ্রিসিয়েশন থেকে আমরা বলার চেষ্টা করি আমরা। তার মানে আজকে আমরা এতটুকু রাখি, আগামী ক্লাসে আমরা নতুন কোনো টপিক নিয়ে স্যার বলো। স্যার আমাদের তো স্যার আগামী মাসে পরীক্ষার রুটিন দিছে, তো সব ম্যাম টিচাররা আপনার সিলেবাস শেষ আমার আগামীকাল শেষ হয়ে যাবে সিলেবাস, কেমন? মানে এখন সিলেবাস নিয়ে যদি স্যার আপনি একটা বইয়ের নাম দিলে ভালো হতো বা জি, দুইটা চ্যাপ্টার দিলে ভালো হতো, আর বই কোনটা ফলো করব স্যার? ওই দিয়েছে এটা তুমি স্যার সবাই হ্যাঁ তুমি চ্যাপ্টার 15 16 17 কেমন? জি স্যার জি স্যার। চ্যাপ্টার 14 15 16 17 চারটা চ্যাপ্টার এই এই এক্সটেন্ডেডের জন্য, কেমন? আর বাকিগুলোর জন্য আমরা অন্য জায়গা থেকে পড়েছি, যেগুলো বলতে আগে রেফারেন্স দিয়েছি। স্যার কালকে স্যার একটু রেফারেন্স বইটা সহ স্যার একটু দিলে ভালো হতো কি স্যার? ঠিক আছে, আমি কালকে রেফারেন্সগুলো আবার 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 নতুন করে বলবো কি কি কোনটা কোন জায়গা থেকে পড়তে হবে এটা নিয়ে। ওকে স্যার, একটু বইয়ের নামটা সহ দিলে স্যার ভালো হতো, কারণ স্যার ভিডিও গুলো স্যার অনেকগুলো ভিডিও স্যার সাউন্ড ছোট, তো স্যার বুঝতে একটু সমস্যা ছিল আমাদের। আচ্ছা ঠিক আছে, আমি আগামী ক্লাসে সবগুলো রেফারেন্স আবার ডিটেইলস স্যার আমাদেরকে কি স্যার হ্যান্ড নোট দেওয়া হবে স্যার? আমি দেখে কিছু দিব আমি এটা ক্লাস শেষ স্যার কাইন্ডলি স্যার একটু চ্যাপ্টারটা যদি একটু কমানো যায় একটু ভালো আর কি স্যার। পরীক্ষা আপনারটা আগে পড়ছে স্যার, একটু যদি কমানো যায়। জি স্যার দুইটা চ্যাপ্টার রাখলে কারণ ভালো স্যার মিড স্যার। টার্ম তো আপনি নিয়ে নিলেন, মানে এরকম করলে ভালো হয় স্যার। চ্যাপ্টার তোমার আছে পরের মধ্যে জানাবো আর কি। আমি ওকে স্যার, আচ্ছা স্যার ঠিক আছে স্যার। দেখতে হবে। ওকে ঠিক আছে, তাহলে আগামীকাল তোমাদের সাথে